আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, 1960-এর দশকে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ভিয়েতনামের যুদ্ধ শুরু করে দেয় এবং সেই যুদ্ধ চলে প্রায় 20 বছর। যুক্তরাষ্ট্রের বহু ক্ষয়ক্ষতি হয়। এরপর যুক্তরাষ্ট্র যে কোনো দেশের বিরুদ্ধে প্রেসিডেন্টের যুদ্ধ শুরু করার যে ক্ষমতা, সেটা অনেকটাই খর্ব করে ছোট করে নিয়ে আসে। 1973 সালের ওয়ার পাওয়ার রেজুলেশন পাশ করে ইউএস কংগ্রেস, আর সেখানে পরিষ্কারভাবে বলা আছে একজন প্রেসিডেন্ট 60 দিনের বেশি কোনো দেশের বিরুদ্ধে নিজস্ব একক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করতে পারবে না এবং যুদ্ধ শুরু করার 5 থেকে 6 দিনের মধ্যেই ইউএস কংগ্রেসকে জানাতে হবে। সেই হিসাবে ইরানে যে আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প গত 2রা মার্চ আনুষ্ঠানিকভাবে ইউএস কংগ্রেসকে অভিহিত করেছেন। আগামী 1 মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই স্পেশাল ক্ষমতার 1 মাস পূরণ হতে চলেছে। হাতে রয়েছে আর পাল্টা 1 মাস। জুন মাসের 1 তারিখের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে হবে ডোনাল্ড ট্রাম্পের। এবং এই মধ্যপ্রাচ্যে যুদ্ধরত অবস্থায় যত যুদ্ধ জাহাজ এবং সেনা রয়েছে, অবশ্যই তাদের প্রত্যাহার করতে হবে। আর যদি এমনটা না করতে হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই ইউএস কংগ্রেসে জানাতে হবে কেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবশ্যক, এবং ইউএস কংগ্রেস যদি অনুমতি দেয় তাহলেই মিশন অব্যাহত রাখতে পারবে। আর ক্ষেত্রে 60 দিনের এই সময়সীমার যে বাকি সময় বাকি রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জন্য শুধু চ্যালেঞ্জিং নয়, পরবর্তী সময়ে তিনি সমর্থন পাবেন না, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের 28শে ফেব্রুয়ারি যৌথ হামলাকে প্রয়োজনীয় দাবি করে ট্রাম্প বলেছেন, ইসরায়েল সহ আমাদের আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ডেমোক্র্যাটরা এই যুক্তি প্রত্যাখ্যান করে এটিকে বেআইনি এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসাবে অভিহিত করেছেন। 2019 সাল থেকেই ডোনাল্ড ট্রাম্প এই ওয়ার পাওয়ার রেজুলেশন বন্ধ করার বিষয়ে শক্ত অবস্থান নিয়েছিলেন। তিনি তার বক্তব্যে দাবি করেছিলেন, আমার সাংবিধানিক ক্ষমতাকে দুর্বল করার একটি অপ্রয়োজনীয় এবং বিপজ্জনক প্রচেষ্টা হলো এই ওয়ার পাওয়ার রেজুলেশন। যদিও ডেমোক্রেট পার্টিরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং 60 দিনের যে বাধ্যবাধকতা রয়েছে, এরপর ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের একক ভিত্তিটি তারা কিন্তু আর এড়িয়ে যেতে পারবেন না, তারা মনে করছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হাতে আর 30 দিন সময় রয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো কিছু করার জন্য, আর এটি সর্বোত্তমভাবে ব্যবহার করতে চায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে আর 1 মাসের কিছু বেশি সময় রয়েছে ইরানের বিরুদ্ধে চূড়ান্তভাবে যা কিছু করার। এরপর কিন্তু আইনি কাঠামোতে তার ক্ষমতা অনেকটাই খর্ব হয়ে যাবে এবং সেনাবাহিনীকে তার প্রত্যাহার করতেই হবে, এমন ডেডলাইন রয়েছে। ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের সামরিক যে স্টক পাইল রয়েছে, বিভিন্ন ধরনের মিসাইল বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সক্ষমতা, তার গুরুতর শর্টেজের বিষয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের মতো বড় সংবাদ মাধ্যম বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে। দেখুন, বছরের পর বছর ধরে চীনের মতো বড় শক্তিকে মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্র যে বিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্টক পাইল এবং বিভিন্ন মিসাইল তৈরি করেছিল, ইরানের বিরুদ্ধেই তার অধিকাংশ তারা খরচ করে ফেলেছে। খোদ যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাই কিন্তু এখন আশঙ্কা করছেন যে চীনের সঙ্গে কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হলে পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়াবে। দেখুন, ইরানের সামরিক সক্ষমতা থেকে 10 থেকে 15 গুণ বেশি শক্তি হবে চীনের। ফায়ার পাওয়ার বলেন, মিসাইল সক্ষমতা বলেন, সব কিছুই অনেক অনেক বেশি। তাদের মোকাবেলার জন্য প্রস্তুতিও কিন্তু অনেক বেশি প্রয়োজন। ইরানের সঙ্গে মাত্র 1 মাসের যুদ্ধেই যুক্তরাষ্ট্রের যেখানে এই অবস্থা হয়েছে, তখন চীনের সঙ্গে কোনো পরিস্থিতি তৈরি হলে বা চীন কোনো পাল্টা আক্রমণ করলে যুক্তরাষ্ট্রের কি হতে পারে, এই বিষয় নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। এক্ষেত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস কিছুটা সমীকরণও প্রকাশ করেছে। দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বলছে, ইরানের বিরুদ্ধে ইতিমধ্যেই 1 মাসে 1200-র বেশি প্যাট্রিয়ট মিসাইল ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র। অথচ 2025 সালে পুরো বছরে 1 বছরে তারা উৎপাদন করেছে মাত্র 600টি। মানে 2 বছরের উৎপাদন ইতিমধ্যেই শেষ। দেখুন, থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেটি তৈরি করা হয়েছে চীনের ব্যালিস্টিক মিসাইলকে মোকাবেলার জন্য, আইসিবিএমকে মোকাবেলার জন্য, সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ইন্টারসেপ্ট অলরেডি 50% শেষ। এমনকি দূরপাল্লার যে স্টিল ক্রুজ মিসাইল রয়েছে জাসেম ER, এর প্রায় বলতে পারেন 70%-এর কাছাকাছি অলরেডি যুক্তরাষ্ট্র শেষ করে ফেলেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, বর্তমানে যুক্তরাষ্ট্র টামাহক ক্রুজ মিসাইল প্রতি বছর 100টি তৈরি করতে পারে।
পারে, যার জন্য জাপানের ক্রয়কৃত যে টামাহক মিসাইল রয়েছে 400টি, সেটি 2032 সালের পূর্বে ডেলিভারি দিতে পারবে না যুক্তরাষ্ট্র পূর্বেই জানিয়েছিল। অথচ ইরানের যুদ্ধেই তারা প্রায় 1000-এর বেশি টামাহক ক্রুজ মিসাইল অলরেডি ব্যবহার করে ফেলেছে। মানে 1 বছরে যা উৎপাদন হয় তার 10 গুণ, 10 বছরের উৎপাদন অলরেডি ব্যবহার তারা করে ফেলেছে। নতুন করে নিজের সাপ্লাই চেইনের যে ঘাটতি রয়েছে সেটা পূরণ করা এবং মিত্র দেশগুলোর কাছে টামাহক মিসাইল বিক্রি করা এবং সাপ্লাই দেওয়া, এই সকল কিছুই এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দেখুন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের স্টক পাইল যখন অনেকটাই খর্ব হয়ে গেছে এবং রাতারাতি তার কখনোই ভরপুর সম্ভব নয়, ঠিক এমতো অবস্থাও কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য ইসরায়েলের কাছে আধুনিক বিভিন্ন ধরনের গোলা বারুদ বিক্রি করছে এবং ইসরায়েল সাপ্লাই পাচ্ছে। রিসেন্টলি নিশ্চিত করা হয়েছে ইসরায়েলের যে এলবিট সিস্টেম রয়েছে তারা 20 কোটি মার্কিন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপের অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ যে প্রযুক্তিগত সাপ্লাই রয়েছে সেটা যুক্তরাষ্ট্রের কাছে থেকে পেয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে শক্তিশালী প্রযুক্তিটির দৃশ্য দেখছেন, এটির নাম হলো সেলড্রোন স্পেক্টর। মার্কিন কোম্পানি সেলড্রোনের তৈরিকৃত এই পর্যন্ত সবথেকে বড় এবং স্বায়ত্তশাসিত ড্রোন বা ইউএসবি। 2026 সালের এপ্রিলে এটিকে উন্মোচন করা হয়। এটি মূলত নৌবাহিনীর অত্যন্ত গোপনীয় এবং জটিল অভিযানের, যেমন সাবমেরিন শিকার বা দূরপাল্লার আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র ডিজাইন করেছে। দেখুন, এই ইউএসবি গুলোর দৈর্ঘ্য 52 মিটার বা 170 ফুট এবং এর ওজন প্রায় 250 টন। এটি সেলার ড্রোনের আগের মডেলের সব থেকে শক্তিশালী ভার্সন এবং এটির সর্বোচ্চ গতি 30 নটিক্যাল মাইল বা 55 কিলোমিটার পর্যন্ত। দেখুন, এই ড্রোনগুলো সর্বোচ্চ প্রায় 70 টন পর্যন্ত পেলোড বহন করতে পারে এমনটা শোনা যায়। এর ডেকে 5টি 20 ফুটের কন্টেইনার বা 2টি 40 ফুটের যে শিপিং কন্টেইনার রয়েছে তা রাখা সম্ভব। যদিও এর বিকল্প হিসাবে MK-70 যে BLSL লঞ্চার সিস্টেম রয়েছে মিসাইল উৎক্ষেপণের জন্য, এছাড়াও বিভিন্ন ধরনের যে সকল পানির নিচে সাবমেরিন থাকে তাকে খুঁজে বের করার জন্য টর্পেডো রাখার ব্যবস্থা রয়েছে এবং আক্রমণের ব্যবস্থাও রয়েছে। অত্যন্ত সংবেদনশীল এই প্রযুক্তি এইবার যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীতে ইরানের যে গাদার ক্লাস সাবমেরিন বা অন্যান্য রাশিয়ার তৈরি সাবমেরিন রয়েছে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা মোতায়েন করেছে। যুক্তরাষ্ট্র এই প্রযুক্তিকে গেম চেঞ্জার হিসাবে উল্লেখ করেছে এবং তারা দাবি করেছে এই প্রযুক্তির ব্যবহার শুরু করার মাধ্যমে ইরানি নৌবাহিনীর যে সাবমেরিন সক্ষমতা রয়েছে সেটা অনেক অংশেই তারা খর্ব করতে পারবেন এবং সেই সক্ষমতা বলতে আর তেমন কোনো কিছু থাকবে না। এছাড়াও লং রেঞ্জে আক্রমণ করার জন্য এই উপকূলের কাছাকাছি যেই সকল ইরানের যুদ্ধ জাহাজের অবস্থান রয়েছে তাদের বিরুদ্ধে শক্তিশালী হামলা করতে পারবে যুক্তরাষ্ট্র। কারণ এই যে ড্রোনগুলো রয়েছে স্পেক্টর ড্রোন, এগুলোতে কোনো ধরনের পাইলট বা কোনো ধরনের নাবিকের প্রয়োজন হয় না, দূর থেকে এগুলো কন্ট্রোল করে আক্রমণ করা যায়। আর এই জন্যই তারা এটা মোতায়েন করেছে। এখন যুক্তরাষ্ট্রের এই আধুনিক প্রযুক্তি মোতায়েনের পর পরিস্থিতি কতটুকু চেঞ্জ তারা করতে পারে সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।